নমস্কার, শুভ সন্ধ্যা। আমি আপনাদের প্রবীর বিশ্বাস, দেখছেন প্রবীর প্লাসের প্রবচন অনুষ্ঠান। দেখুন, এটা লক্ষ্য করে দেখেছি বিগত বেশ কয়েক বছরে, বলতে পারেন 1.5 দশক ধরে একটা জিনিস লক্ষ্য করছি। দিল্লির প্রভুরা যদি কাউকে ভয় পেয়ে থাকে, সেটা হচ্ছে বাংলার বাঘিনী মমতা বন্দ্যোপাধ্যায়কে। এটার মধ্যে কোনো ভুল নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের অনমনীয় আপোষহীন মনোভাবকে কিন্তু রীতিমতো ভয় পায় পুরো বিজেপি থিঙ্ক ট্যাঙ্ক, বিজেপির পুরো টিম। কেন ভয় পায়? কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এমন একটা চরিত্র যার গায়ে কোনো কালির দাগ এখনো পর্যন্ত শত চেষ্টা করেও বিজেপি লাগাতে পারেনি, অভিযোগটুকুও আনতে পারেনি। এবার ঘটনা হচ্ছে, এই রকম একজন ব্যক্তিত্বের গায়ে কালির আঁচড় লাগাতে না পারার যে জ্বালা, যা যন্ত্রণা, সেটা শুভেন্দু অধিকারীর মাধ্যমে বেরিয়ে আসছে। তিনি কথায় কথায় বলেন, আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছি। তিনি লোডশেডিং করে হারিয়েছেন, এই কথাটা তো বলেন না। ওই অশ্বত্থামা হত ইতি গজর মতন করে অর্ধেকটা বলেন। তিনি বলেন না যে সার্ভার বন্ধ করে দিয়ে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছেন, এগুলো তিনি বলেন না। তাই শুভেন্দু অধিকারীর কথার গুরুত্ব আজকে পশ্চিমবাংলার রাজনীতিতে আর নেই। তাই শুভেন্দু অধিকারীকে নিয়ে আলোচনা করার কোনো মানেই হয় না। কিন্তু আমরা কি দেখলাম গত সোমবার আমরা যেটা দেখলাম তাতে স্তম্ভিত হয়ে গেলাম। দিল্লির রাজপথে গর্জে বেড়াচ্ছে বাংলার বাঘিনীরা। মিতালি বাগ, শতাব্দী রায়, সায়নী ঘোষ, মহুয়া মৈত্র, মানে এরা পুরো টিম, মহিলা টিম তৃণমূলের, তারা রীতিমতো দাপিয়ে বেড়ালেন। সঙ্গে যোগ করব প্রিয়াঙ্কা গান্ধী, সঙ্গে যোগ করব আমাদের নতুন সাংসদ, নামটা এক্ষুনি মনে করতে পারছি না, রাজ্যসভার সাংসদ, মহিলা সাংসদ ঘোষ, তিনি। তো এই রকম মহিলারা ধাপিয়ে বেড়ালেন দিল্লির রাজপথ এবং তীব্র প্রতিবাদে সামিল হলেন পুরুষদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে। এমনি বিজেপি মহিলা বিরোধী দল, আপনারা জানেন, বিজেপি মহিলাদের খুব একটা গুরুত্ব দিতে চায় না। নেহাতি চাপে পড়ে দিল্লিতে একজন মহিলা মুখ্যমন্ত্রী করতে হয়েছে, কিন্তু এতদিন পর্যন্ত তারা কোনো মহিলাকেই কিন্তু কোনো গুরুত্বপূর্ণ পদে রাখেনি। আমি বলছি নরেন্দ্র মোদীর বিজেপি, অমিত শাহের বিজেপির কথা বলছি। এরা মহিলাদেরকে খানিকটা ব্রাত্যই করে রাখে। দেখুন, দেশে এতগুলো রাজ্যে বিজেপি ক্ষমতায় আছে, এতগুলো জায়গায় তাদের সংগঠন আছে, কোথাও একজন মহিলাও রাজ্য সভাপতি বা সভানেত্রী হয়নি। কারণ এই দলটা আপাদমস্তক মহিলা বিদ্বেষী। মহিলা বিদ্বেষী এই কারণে বলছি, কারণ এরা সাভারকারের দল, এরা হচ্ছে গোলওয়ালকারের দল। এরা কখনোই মহিলাদের সম্মান করেনি। একেবারেই দায়িত্ব নিয়ে বলছি। পশ্চিমবাংলাতেও তারা মহিলাদের যাচ্ছেতা ভাষায় অপমান করছে। মানে যে ভাষা ব্যবহার করছে, সে ভাষা বলতেও খারাপ লাগে। তবুও দিল্লির রাজপথে যেটা দেখলাম আমরা, তাতে কিন্তু রীতিমতো চমকে গিয়েছি। সায়নী ঘোষ নতুন সাংসদ, প্রথমবারের সাংসদ, নেতৃত্ব দিচ্ছেন দাপিয়ে, সামনে থেকে একদম বুক চিতিয়ে লড়াই করছেন সংসদের ভেতরে বাইরে। আমরা এই রকম সাংসদদের চাই, আমরা এই ধরনের সাংসদদেরই চাই যারা বুক চিতিয়ে লড়তে জানে। খুব খারাপ লাগছে বলতে, ছেলেটিকে আমি অত্যন্ত পছন্দ করি, তবুও বলছি দেবের যে অধুনা আচরণ ভালো লাগছে না। দিল্লিতে যখন তার সহ সাংসদরা লড়াই করছেন, তখন দেব এখানে সিনেমার প্রচারে ব্যস্ত। অনেকে বলবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যাননি, কল্যাণ বন্দ্যোপাধ্যায় দিল্লিতে থেকেও যাননি। হ্যাঁ, যাননি। অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের নির্দেশে কলকাতায় হুমায়ুন সাহেবের সাথে মিটিং করেছেন, আপনারা সকলেই জানেন, এবং তারপরেই তিনি দিল্লি উড়ে গিয়েছেন। দিল্লি যাবার পথে তিনি সাংবাদিক সম্মেলন করে সবটা বলেছেন। আর কল্যাণ বন্দ্যোপাধ্যায় অনেক ট্রোল হচ্ছে। একটি পোর্টালে, মানে এগিয়ে রাখা চ্যানেলের পোর্টাল, তারা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সাথে মোদির একটা সহাস্য ছবি দিয়েছে, যেখানে পরস্পরকে নমস্কার করছে এবং সেখানে ক্যাপশন দেওয়া হয়েছে হাসাহাসি। যখন সাংসদরা লড়াই করছেন রাস্তায় নেমে নির্বাচন কমিশনের বিরুদ্ধে, তখন এই ছবিটা দিয়ে এগিয়ে রাখা পোর্টাল তারা কি প্রমাণ করতে চাইছে? যে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সাথে নরেন্দ্র মোদীর সেটিং হয়ে গিয়েছে। আপনারা কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে চেনেন কতটুকু? আমি ব্যক্তিগতভাবে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে দীর্ঘদিন ধরে চিনি এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের দলের প্রতি আনুগত্য নিয়ে কোনো প্রশ্ন নেই। হ্যাঁ, মাঝে মাঝে বিতর্কিত মন্তব্য করে ফেলেন বটে,
কিন্তু সেটাও কখনো দলকে ক্ষতি করার জন্য না। হয়তো কাউকে ব্যক্তিগতভাবে তার পছন্দ নাও হতে পারে, মহুয়া মৈত্র সম্বন্ধে তিনি যে কথাগুলো বলেছেন সেগুলো হয়তো সকলে সমর্থন নাও করতে পারে, কিন্তু তার ব্যক্তিগতভাবে মনে হয়েছে তাই তার মুখে এসেছে। মানুষটার মুখে আর মনে কোনো তফাৎ নেই। এবার এই কেন তিনি যাননি এই নিয়ে প্রশ্ন উঠছে। দলের নির্দেশে তিনি যে স্ট্যান্ডিং কমিটির সদস্য, সেই কমিটির একটি বিল্ডিং এর ব্যাপারে, উদ্বোধনের ব্যাপারে তাকে যেতে হয়েছে দলের নির্দেশে। দল তাকে নির্দেশ দিয়েছিল। এই যে দল যখন বড় হয় না, তখন এরকম বিভিন্ন নেতাকে বিভিন্ন রকম দায়িত্ব দেওয়া হয়। একদল আন্দোলন করবে, একদল সংগঠন করবে, একদল প্রশাসনিক দিক দেখবে, এটাই তো নিয়ম। সেই নিয়ম অনুসারেই, সেই নিয়ম মেনেই, সেই প্রোটোকল মেনেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন নরেন্দ্র মোদীর সেই উদ্বোধনী অনুষ্ঠানে। এটা দলের নির্দেশেই গিয়েছিলেন। যারা ট্রোল করছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে, তাদের এইটুকু বোধ নেই যে একজন দায়িত্বশীল সাংসদ, যিনি তৃণমূল কংগ্রেস গঠন হওয়ার অনেক আগে থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে যুক্ত, তিনি এ ধরনের বালখিল্য কাজ করবেন কিভাবে। কিন্তু তবু কিছু লোক আছেন, তারা ট্রোল করেন, তারা মজা করেন, তারা ভাইরাল হওয়ার চেষ্টা করেন, নিজেদের বিখ্যাত করার চেষ্টা করেন, এসব করে সে করুন। কিন্তু তাতে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের তো কিছু এসে যায় না। যে বাজারি কাগজের পোর্টাল নিয়ে লোকজন হইচই করছে, সেই বাজারি কাগজকে মানুষ বিশ্বাস করে? আজকের দিনে দাঁড়িয়ে এই যে সায়নী ঘোষ, শতাব্দী রায়, প্রিয়াঙ্কা গান্ধী, এরা যে তীব্র লড়াইটা দিলেন, সেই লড়াইটার মূল্য কি এই বাজারি কাগজ দিয়েছে? না, দেয়নি। তাদের এখন মূল প্রতিপাদ্য হচ্ছে যে অভয়া কেন বিচার পেল না। অভয়া কেন বিচার পেল না, তার জন্য তো আদালতে যেতে হবে, সিবিআইতে যেতে হবে। ওদিকে শুভেন্দু অধিকারী ফেসেছেন মহা ফ্যাসাদে। সিবিআই এর বিরুদ্ধে মিছিলে হেঁটে তিনি রোষানলে পড়েছেন কিন্তু কেন্দ্রীয় নেতৃত্বে। হ্যাঁ, অমিত শাহের দপ্তরে থাকা সিবিআই, তার বিরুদ্ধে মিছিলে হেঁটে তিনি কিন্তু আদতে রোষানলে পড়ে গিয়েছেন মানে কেন্দ্রীয় নেতৃত্বে। এবং এই দিলীপ ঘোষ বলুন, শ্রমিক ভট্টাচার্য বলুন, রাহুল সিনহা বলুন, এই পুরনো যারা বিজেপি, তারা কিন্তু এই ফাঁদটাই পেতেছিলেন। সেই পাতা ফাঁদে কিন্তু পা দিয়েছে শুভেন্দু। আমরা দেখবো আগামীকাল সুমন বাবু এই নিয়ে বিশেষ আলোচনা করবেন। একটা সুমন ভট্টাচার্য, বিশিষ্ট সাংবাদিক, আগামীকাল সকালে তিনি তার সরাসরি সুমন প্রতিবেদন নিয়ে আসবেন। সেখানে দেখব সঞ্জয় যোশী নামে গুজরাটের এক ভদ্রলোক আছেন, বিজেপির আরএসএস করা লোক, তাকে সভাপতি করতে চাইছে কিন্তু ভারতীয় জনতা পার্টির মানে মাদার সংগঠন বলতে পারি আরএসএস। এই আরএসএস তাকে করতে চাইছে, আর নরেন্দ্র মোদী, অমিত শাহ তাকে করতে দিচ্ছেন না। কেন দিচ্ছেন না, কি অসুবিধে সিপি যোশী, সঞ্জয় যোশীকে সভাপতি করার ক্ষেত্রে, কেন সভাপতির পদটাকে ঝুলিয়ে রাখা হয়েছে, এই নিয়ে বিস্তারিত একটা আলোচনা করবেন। বেশ উপভোগ্য আলোচনা দেখতে পাবেন আগামীকাল। আমি সেই নিয়ে আর বিশদে যাচ্ছি না, কিন্তু যে বিষয়টা না বললেই নয়, এই বাংলার বাঘিনীরা যেভাবে দাপিয়ে বেড়াচ্ছেন দিল্লির রাজপথ, তাতে কিন্তু অনেকটাই নড়বড়ে লাগছে টোটাল বিজেপি টিমটাকে। অমিত মালব্য থেকে শুরু করে যত মানে আইটি সেলের যারা আছে, যারা ট্রোল আর্মি নামে পরিচিত, তারা কিন্তু এটাকে মানে কমব্যাট করতে পারছেন না, তারা এটার মোকাবিলা করতে পারছেন না। তারা কিছুতেই এই কোনো মহিলার বিরুদ্ধে কোনো রকম ক্লু খুঁজে পাচ্ছেন না। মিতালি বাগকে যেভাবে আহত করা হয়েছে, যেভাবে মারা হয়েছে একজন সাংসদকে, ভাবুন দিল্লির রাজপথে একজন সাংসদ মার খাচ্ছে স্বরাষ্ট্র দপ্তরের অধীনে থাকা পুলিশের হাতে। সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? সাধারণ মানুষকে তো পুলিশ পিটিয়ে ছাল ছাড়িয়ে দেবে। উত্তরপ্রদেশে হচ্ছে না, বিচার নেই, কোনো শুনানি নেই, একেবারে বুলডোজার দিয়ে বাড়ি ভাঙা হচ্ছে না। এইরকম অরাজকতার কতদিন চলবে? রাহুল গান্ধী যথার্থ প্রশ্ন তুলেছেন। রাহুল গান্ধী যে প্রশ্নগুলো তুলেছেন সেগুলোর মধ্যে কোথাও কি কোনো ভুল আপনারা খুঁজে পেয়েছেন? আমরা তো দেখিয়েছি সেই প্রশ্ন পুরো সেশনটা। রাহুল গান্ধী বলছেন যে ওয়ান ম্যান ওয়ান ভোট, অর্থাৎ একটা মানুষ একবারই ভোট দেবে। কিন্তু কি দেখা যাচ্ছে, এক মানুষ একাধিক জায়গায় ভোট দিচ্ছেন, তাদের একাধিক ভোটার কার্ড, এইগুলো যে জালিয়াতি হচ্ছে, এটা নির্বাচন কমিশনের দ্বারাই হচ্ছে। ভোটার কার্ড তো আর অন্য কেউ ছাপায় না, ভোটার লিস্ট তো অন্য কেউ ছাপায় না। এর মধ্যে দেখুন আর এক রকম জালিয়াতি করে ফেললো নির্বাচন কমিশন। বিহারের ভোটার লিস্ট, বিহারের ভোটার লিস্ট যেটা ওয়েবসাইটে ছিল সেটা পিডিএফ আকারে ছিল। আর আপনারা যারা সামান্য একটু কম্পিউটার বা মোবাইল ঘাটাঘাটি করেন তারা জানেন
যে পিডিএফ মানে ডিজিটাল মাধ্যমে, যে ডিজিটাল ডেটা যেটাকে বলি আমরা, সেই পিডিএফে আপনি অনায়াসে কিছু একটা সার্চ করে লিখে আপনার নিজের নামটা লিখে সার্চ করে পেতে পারেন, খুঁজে পেতে পারেন, এক্সেলেও পেতে পারেন, পিডিএফেও পেতে পারেন। সেটা পিডিএফে ছিল, হঠাৎ সেই পিডিএফ ফাইলটাকে নামিয়ে দেওয়া হলো, বন্ধ করে দিয়ে ভোটার লিস্টের ছবি দিয়ে দেওয়া হলো। এবার ছবি দেওয়া মানে ধরুন আমার নাম প্রবীর বিশ্বাস, আমি আমার নামটা খুঁজবো, আমাকে প্রত্যেকটা নাম, ভোটার লিস্টে যত নাম আছে, ধরুন যদি 10 লক্ষ নাম থাকে, 10 লক্ষ লোকের নাম আমাকে পড়তে হবে, তবে গিয়ে আমার নাম খুঁজে পাওয়া যাবে। যদি 1 কোটি ভোটার থাকে, 1 কোটি ভোটারের নাম আমাকে দেখতে হবে। উল্টো দিকে নির্বাচন কমিশন বলছে আমরা ডিজিটাল ডেটা দেব না, মানে বলেনি এখনো, কিন্তু তারা দিচ্ছে না ডিজিটাল ডেটা। আজকে ডিজিটাল ইন্ডিয়ার যুগে ডিজিটাল ডেটা দিতে অসুবিধাটা কোথায়? আন্দোলন তো করছে সায়নী ঘোষেরা এই কারণে, শতাব্দী রায়, মহুয়া মৈত্ররা এই কারণে আন্দোলন করছেন। তাদের আন্দোলনের কোনো গুরুত্ব নেই, রীতিমতো ভয় পেয়ে গিয়েছে কেন্দ্রীয় সরকার, নির্বাচন কমিশন। তারা কিন্তু এইবার পাটকারি গোটানো শুরু করেছে এই কারণে বলছি, ফাইল লোপাটের একটা প্রচেষ্টা চলছে। হ্যাঁ, দায়িত্ব নিয়ে বলছি, কেন্দ্রীয় সরকারের থাকা যে কুকর্মগুলো করা, যে কুকর্ম, সেগুলোর ফাইল কিন্তু লোপাটের একটা চেষ্টা চলছে। এই সরকার কিন্তু যে কোনো দিন উল্টে যেতে পারে, যে কোনো দিন সরকার উল্টে যেতে পারে। চন্দ্রবাবু নাইডুর গতি কিন্তু ভালো লাগছে না। বিরোধীরা যেভাবে চেপে ধরেছে, বৈদেশিক ভাবে থেকে, মানে বিদেশ থেকে যেভাবে ডোনাল্ড ট্রাম্প বলুন, শি জিনপিং বলুন, যেভাবে আক্রমণ শুরু করেছে ভারতকে লক্ষ্য করে, এবং তারা ভারতকে লক্ষ্য করে আক্রমণ করছে না, তাদের আক্রমণের লক্ষ্য নরেন্দ্র মোদী, তাদের আক্রমণের লক্ষ্য ওই আদানি। যেটা ডোনাল্ড ট্রাম্প করছেন সেটা আদানি এবং নরেন্দ্র মোদীর জন্য করছেন। ভারতীয়দের সাথে আমেরিকানদের কোনো বিরোধ নেই। আদানি এবং নরেন্দ্র মোদী এবং আমাদের বিদেশ মন্ত্রী এবং আমাদের যারা স্বরাষ্ট্র দপ্তর সামলান, এই লোকগুলোর ওপর বিরক্ত সারা পৃথিবী। আজকে কোনো প্রতিবেশী দেশের সাথে ভারতের সম্পর্ক ভালো নেই, এমনকি সুদূর আমেরিকা, ফ্রান্স, এগুলো সব দেশের সাথে, জার্মানি, কারোর সাথে আমাদের সুসম্পর্ক নেই। অথচ নরেন্দ্র মোদী সংসদ চলাকালীন সংসদ ছেড়ে পালিয়ে গেলেন বিদেশে। এইভাবে কতদিন পালিয়ে বাঁচবে? দেশের মানুষ ছাড়বে না, দেশের মানুষ ছাড়বে না। দেশের মানুষের সবচেয়ে মানে প্রধান অস্ত্র, তাদের গণতান্ত্রিক ভোটাধিকার যে প্রয়োগের যে অস্ত্র, সেই অস্ত্রে আপনারা কিন্তু ঘা দিয়েছে। এই অস্ত্রে ঘা দেওয়ার ফলে কিন্তু বহু জায়গায়, বহু দেশে সরকার পড়ে গিয়েছে। এখানেও সরকার পড়ে যেতে পারে। যদি গণ অভ্যুত্থান হয়, অবাক হবেন না। মানুষ যদি পথে নেমে নরেন্দ্র মোদী, অমিত শাহদের টেনে হিচড়ে নামায়, তাতে অবাক হবেন না। আর এইখান থেকেই বাঁচতে আরএসএস চেলেছে একটা মহাচাল। আগামী 17ই সেপ্টেম্বর নরেন্দ্র মোদীর 75 বছর শেষ হচ্ছে, মানে পূর্ণ হচ্ছে। এই 75 বছরের পর আরএসএস বা বিজেপি কাউকেই পদে আর রাখে না। সেই অজুহাতে নরেন্দ্র মোদীকে সরাতে চায় আরএসএস, এবং সঞ্জয় যোশী নামের যে ভদ্রলোক, তাকে সভাপতি করতে চায়। এইখানেই কিন্তু নরেন্দ্র মোদীকে সরিয়ে, অমিত শাহকে সরিয়ে নতুন একটা ফ্রেশ টিম এনে, ধরুন সেটা নীতিন গাডকারি, রাজনাথ সিং এর জড়ি হতে পারে, আরো অনেক কিছু হতে পারে, অনেক ইকুয়েশন হতে পারে, যে কোনো ইকুয়েশন এনে এই অ্যান্টি ইনকম্বেন্সিটাকে আটকানোর চেষ্টা হতে পারে। কিন্তু তাতেও কি নির্বাচন কমিশন বেঁচে যাবে? না, তাতেও নির্বাচন কমিশনের রক্ষা নেই। তারা বলছেন হলফনামা দিন। আরে আপনাদের ডেটা আপনারাই প্রকাশ করেছেন, এবার আপনারাই হলফনামা চাইবেন? হলফনামা তো আপনারা দেবেন যে আমাদের ডেটায় কোনো ভুল নেই, উল্টে আপনারা রাহুল গান্ধীর কাছে হলফনামা চাইছেন। এ কি মামাবাড়ির আবদার? মানুষ কতদিন মানবে? এই নরেন্দ্র মোদী, অমিত শাহেদের মানে ছত্রছায়ায় থাকা, বিশেষ করে অমিত শাহের ছত্রছায়ায় থাকা এখনকার প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ বাবু, তিনি তো অমিত শাহের একসময় প্রাইভেট সেক্রেটারি ছিলেন। সমবায় দপ্তরে অমিত শাহের হয়ে তিনি সেক্রেটারির কাজ করেছেন, তাকেই নির্বাচন কমিশনার বানানো হয়েছে। আমরা জানি না এসবের মানে, আমরা বুঝি না এসবের মানে। কতটা বোকা ভাবেন আপনারা? বাংলার বাঘিনীরা এবং সারা দেশের বিরোধীরা কিন্তু এবার এক কাট্টা হয়েছে। এমনিতেই এনডিএ জোট যদি আপনি ধরেন, আমি বিজেপির আলাদা করে বলছি না, এনডিএ জোট, চন্দ্রবাবু নাইডু, নীতিশ কুমার, চিরাগ পাসোয়ান, বিজেপি সব মিলিয়ে যদি ধরেন, তাদের ভোট শতাংশ 45.5%, আর তাদের বিরুদ্ধে 55.5% ভোট। অর্থাৎ এই
মানে 10% তফাৎ কিন্তু এখনো রয়ে গেছে। মানুষের কিন্তু দেওয়ালে পিঠ থেকে গিয়েছে। জিনিসপত্রের দাম, অগ্নিমূল্য, বিদেশের সাথে আমাদের সম্পর্ক ভালো না। আমেরিকা একের পর এক শুল্ক বসিয়ে আমাদের রফতানি বাণিজ্যকে শেষ করে দিতে চাইছে। প্রতিবেশীরা কেউ আমাদের বন্ধু না। দেশের মানুষ খুশি না। আপনারা ওই 5 কিলো আনাজ ছুড়ে দিয়ে ভাবছেন যে মানুষের মুখ বন্ধ করে দেবে। এভাবে মানুষের মুখ বন্ধ করা যায় না। মানুষ কিন্তু এবার ঘুরে দাঁড়াতে শুরু করেছে। রাহুল গান্ধী যে এই ওয়ান ভোট, ওয়ান ম্যান ওয়ান ভোটের ডাক দিয়েছেন, এটা কিন্তু সুদূর প্রসারী প্রভাব পড়তে চলেছে ভারতীয় রাজনীতিতে। এবং একটা বাস্তব কথা হচ্ছে যে স্বাধীনতার পর থেকে বিভিন্ন সময় নির্বাচন কমিশন পক্ষপাতদুষ্ট, তারা ইভিএম ট্যাম্পারিং করেন, তারা শাসক দলের তাবেদারি করেন, এরকম অনেক অভিযোগ এসছে। কিন্তু এইবার যে অভিযোগ সেটা কিন্তু মারাত্মক। আমার আপনার ভোটাধিকার চুরি করে নিচ্ছে নির্বাচন কমিশন। আর এই ভোটাধিকার চুরি করে নিলে মানুষ কিন্তু আর কোথাও তার যাওয়ার জায়গা থাকবে না। আজকে ভোটাধিকার কেড়ে নিচ্ছে, কালকে আধারটা কেড়ে নেবে, পরশু অন্যান্য ডকুমেন্ট কেড়ে নেবে। তারপর আপনি এই দেশের নাগরিক বলে আপনি নিজেকে পরিচয় দিতে পারবেন না। সমস্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়ে যাবে। এই লক্ষ্যে কিন্তু এগোচ্ছে এই সরকার। এবং এই সরকার মূলত মানে বড় লোকদের সরকার, ব্রাহ্মণদের সরকার। এরা কিন্তু হিন্দু দলিতদেরও কিন্তু গুরুত্ব দিতে চায় না। বিহারে যেসব এলাকায় মানুষের নাম কেটে গিয়েছে, সেখানে অধিকাংশই দেখা যাচ্ছে দলিত লোক এবং পরিযায়ী শ্রমিক। সেই পরিযায়ী শ্রমিকদের পক্ষে বাড়িতে ফিরে তার ভোটার লিস্টে নাম তোলানোর যে কাগজপত্র সেগুলো জোগাড় করে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে যাওয়ার তো একেবারে দুঃসাধ্য। এখন ট্রেনের টিকিট 1 মাসেও পাওয়া যায় না। সেখানে 7 দিনের 10 দিনের মধ্যে তারা ফিরবেন কি করে? এইটা একবারও ভেবে দেখা হলো না। সেই লকডাউনের মতন করে হঠাৎ একটা তুগলকি সিদ্ধান্ত, এরা 8টা থেকে লকডাউন হয়ে গেল। নোটবন্দির মতন তুগলকি সিদ্ধান্ত, 12টার পরে নোট সব বন্ধ। এইরকম তুগলককে নিয়ে আমরা আর কতদিন চলবো? দেশের মানুষ কিন্তু এবার রুখে দাঁড়াতে শুরু করেছে। সব কিছুর তো একটা শেষ থাকে। যখন গ্রাফ ওপরের দিকে উঠতে থাকে তখন মানুষের খেয়াল থাকে না যে আমার এই গ্রাফটা এবার নিচের দিকেও নামবে। এবার মোদি অমিত শাহের গ্রাফ কিন্তু নিচের দিকে নামছে। জনপ্রিয়তায় ভাটা পড়েছে, মানুষের রাগ বাড়ছে। এই যে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানগুলোকে তারা করায়ত্ত করে ফেলেছে, তাদেরকে ব্যবহার করছে। এর আগে ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্সকে ব্যবহার করে তারা বিভিন্ন রাজ্যে রাজ্যে সরকারকে ফেলে দিয়ে নিজেদের সরকার গড়েছে। এরপর এসেছে একদম সরাসরি বিলো দ্য বেল্ট সাধারণ মানুষের পেটে লাথি, সেটা হচ্ছে ভোটাধিকার কেড়ে নেওয়া। এই ভোটাধিকার কেড়ে নেওয়া বা ভোট চুরি করে নেওয়া, এটা কিন্তু সাধারণ মানুষের শেষ হাতিয়ার। ভোটটা আমার আপনার শেষ হাতিয়ার। সেই হাতিয়ারকে যদি কেউ কেড়ে নিতে আসে, আমরা তো রুখে দাঁড়াবই। আজ রাতে অরূপ সেনগুপ্ত আসছেন অরূপের অগ্নিশিল নিয়ে। দেখতে ভুলবেন না। কাল সকালে আসবেন সুমন ভট্টাচার্য তার সরাসরি সুমন অনুষ্ঠান নিয়ে। আমরা আপনাদের কাছ থেকে বিভিন্ন সময় আমরা বলে থাকি যে আমাদের পাশে আর্থিক অনুদান নিয়ে পাশে দাঁড়ান। আমরা কেন বলি? আমরা এই কারণেই বলি যে আমাদের আরো ভ্যারাইটি অনুষ্ঠান করতে পারি, আরো নতুন নতুন টেকনোলজি দিয়ে আরো ঝকঝকে চকচকে ছবি, আওয়াজ আপনাদের সামনে তুলে ধরতে পারি। এবং আপনারা নিশ্চয়ই দেখতেও পাচ্ছেন যে আপনারা যে অনুদানগুলো পাঠান সেগুলো জলে যাচ্ছে না, সেগুলো কিন্তু কাজ হচ্ছে। আপনারা আমাদের সেট দেখে, আমাদের টেকনিক্যাল ব্যাপারগুলো দেখে আপনারা বুঝতেই পারছেন। এবং আমরা সাথে পেয়েছি বেশ কিছু ভালো মানুষকে যারা আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন, যেমন সুমন ভট্টাচার্য, যেমন প্রসূন গুপ্ত, যেমন ডক্টর কৌশিক শীল, যেমন অরূপ সেনগুপ্ত। এরকম অজস্র মানুষ আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন এবং দাঁড়াতে চাইছেন। ডক্টর অরিন্দম বিশ্বাস, এই যে মানুষগুলো আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন বা দাঁড়াচ্ছেন, এই মানুষগুলোর কিন্তু আমাদের জোর দিচ্ছে, আমাদের পাশে থেকে আমাদের সাপোর্ট দিচ্ছে। আর আপনারা দর্শকরা আমাদের আর্থিকভাবে সাহায্য করে আমাদের সাপোর্ট দিচ্ছে। তবে আমরা এত সাহসিকতার সাথে অনুষ্ঠানগুলো করতে পারি। এই যে ছালছাড়িয়ে অনুষ্ঠানটি হয়, এই ছালছাড়িয়ে অনুষ্ঠানের ফলে কত থ্রেট কল, কত আইনি নোটিশ, কত উকিলের চিঠি আমাদের কাছে আসে আপনারা ধারণা নেই। তারপরেও কিন্তু আমরা লড়ে যাচ্ছি শেষ নিঃশ্বাস পর্যন্ত। আমরা লড়ে যাব, বাংলা বাঙালির হয়ে কথা বলবো, এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। কোনো ইউটিউব চ্যানেল, কোনো বাংলা টেলিভিশন চ্যানেল এখনো পর্যন্ত এইরকম দ্বিধাহীনভাবে বলতে পারে না যে আমরা শুধুই বাঙালির স্বার্থ রক্ষা রেখে কথা বলবো, কোনো রাজনৈতিক দলের স্বার্থ রেখে কথা বলবো না।
আমরা এনকে ডিজিটাল এবং প্রবীর প্লাস আমরা কিন্তু এই কথাটা দ্ব্যর্থহীন ভাষায় বলি। তাই আমাদের পাশে থাকুন, আমাদের সাপোর্ট করুন, যাতে আমরা আরও বেশি দিন ধরে আপনাদের কাছে এই ধরনের অনুষ্ঠান প্রতিনিয়ত আনতে পারি। এবেলা এ পর্যন্তই। দেখা হবে রাত 8টায় অরূপের অগ্নিশিলে অরূপ সেনগুপ্তর সাথে। আর কাল সকালে আসবেন সুমন ভট্টাচার্য। আমার সাথে আপনাদের আবার দেখা হবে আগামীকাল বিকেল ঠিক 5টায় প্রবীর প্লাসে। এবেলা এই পর্যন্তই। সকলে ভালো থাকুন। নমস্কার।